Hello students, আমি অভিজিৎ স্যার। ওয়েলকাম টু দ্য নিউ লেকচার অফ কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স আমাদের আজকের লাস্ট লেকচার। এর মধ্যে আমরা আজকের লেকচারেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমরা ম্যাক্সিমামটাই পড়ে ফেলেছি। আজকের ক্লাসে আমরা কি করব, কলিশন থিওরি অ্যান্ড টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট, দ্যাট ইজ আরএনএস থিওরি, আর কাইনেটিক্স অফ কমপ্লেক্স রিয়াকশন। লাস্ট অব্দি থেকেও ভিডিওটাতে, কারণ ওইখান থেকে ওইটুখানি পোর্শন অনেকেই করে যায় না, এবং সেটা না করে যাওয়ার ফলে জি মেন্সে অনেকবার কোশ্চেন এসছে। খুব সিম্পল জিনিস, ছোট্ট জিনিস, কিন্তু শুধু নলেজের অভাবে 4 নম্বর চলে যায়। সেটা কেমিক্যাল কাইনেটিক্স থেকে চলে গেলে হবে না। কেমিক্যাল কাইনেটিক্স আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেটা খুব সোজা অন্যান্য চ্যাপ্টারের থেকে। সেখান থেকে আমাদের যতগুলো 2 বা 3টে কোশ্চেন আসলে 8 বা 12 মার্কস আমাদের সিকিউর করতেই হবে। তাই জন্য লাস্ট অব্দি ভিডিওটার সাথে থেকো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেষ অবধি, তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটায় নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো স্টার্ট করা যাক তাহলে আজকের ক্লাস। দেখো, কলিশন থিওরি আমাদের কি বলে। এই কলিশন থিওরি থেকে আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্সি, অর্থাৎ টেম্পারেচার ডিপেন্ডেন্সি অফ রেট কনস্ট্যান্ট, আরএনএস ইকুয়েশন, সেই দিকে আমরা এগোবো। কলিশন থিওরি আসলে কি করে, একটা বায়োমলিকুলার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টকে ডেসক্রাইব করার চেষ্টা করে। এই থিওরি আমাদের বলে যখন দুটো মলিকুল কোলাইড করবে তখন প্রোডাক্ট ফর্ম হবে, এবং তার রেসপেক্টিভ রেট কনস্ট্যান্ট আমরা পাবো। এখন দুটো মলিকুল কোলাইড করলেই যে প্রোডাক্ট ফর্মেশন হবে তার কি সিওরিটি আছে? যখন এক্সপেরিমেন্টালি দেখা গেল না, সবসময় যে 100টা মলিকুল যদি 100টা মলিকুলের সাথে কলিশন করে, তাহলে 200টা প্রোডাক্ট তৈরি হচ্ছে না। সেখান থেকে কি করা হলো, আস্তে আস্তে যত সায়েন্স ডেভেলপ করলো, তখন দেখা গেল যে এই অ্যাকর্ডিং টু দিস থিওরি, যে এটা কি বলছে দেখো, এই স্লাইডে আমরা বলছি যখন A2 মলিকুল B2 মলিকুলের সাথে কোলাইড করবে তখন A2AB দুটো প্রোডাক্ট তৈরি হবে। এই যে কলিশনের জন্যই যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সমস্ত কলিশনই কি এফেক্টিভ কলিশন ফর ফরমেশন অফ প্রোডাক্ট? আমি আবার রিপিট করছি, সমস্ত কলিশনই কি, একটা রিঅ্যাকশন কন্টেনার যদি দেখো, সেখানে সমস্ত রিঅ্যাক্ট্যান্ট মলিকুল মুভ করছে এবং তারা একে অপরের সাথে কলিশন করছে। সমস্ত কলিশনই কি এফেক্টিভ কলিশন ফর ফরমেশন অফ প্রোডাক্ট? না। কতগুলো কলিশন হচ্ছে সেটাকে আমরা বলি কলিশন ফ্রিকোয়েন্সি। কলিশন ফ্রিকোয়েন্সি মানে কি? কলিশন ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় নাম্বার অফ কলিশন পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম। সেটাকে আমরা বলি কলিশন ফ্রিকোয়েন্সি। কিন্তু কলিশন ফ্রিকোয়েন্সির সমানই কি রেট কনস্ট্যান্ট? তা কিন্তু নয়, কারণ সমস্ত কলিশনই এফেক্টিভ কলিশন নয়। তাহলে কোন কলিশনগুলো প্রোডাক্ট দেবে? সেই সব কলিশনগুলোই প্রোডাক্ট দেবে যারা দুটো ব্যারিয়ার ক্রস করতে পারে। একটাকে আমরা বলি ওরিয়েন্টেশন ব্যারিয়ার, আর একটাকে বলি আমরা এনার্জি ব্যারিয়ার। আমি আসবো সেটা। ওরিয়েন্টেশন ব্যারিয়ার আর একটা হচ্ছে এনার্জি ব্যারিয়ার। ওরিয়েন্টেশন ব্যারিয়ার আমি SN2 এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো। খুব সুন্দর জিনিস। দেখো যে কি বলছে, হোয়াট ইজ এফেক্টিভ কলিশন? যদি এফেক্টিভ কলিশন হতে হয়, এফেক্টিভ কলিশন মানে যে কলিশন প্রোডাক্ট ফরমেশনের জন্য রেসপন্সিবল, যে কলিশন প্রোডাক্ট ফরমেশনের জন্য রেসপন্সিবল, তাকে আমরা বলি এফেক্টিভ কলিশন। সেটা যদি হতে হয় তাহলে দুটো ব্যারিয়ারকে ক্রস করতে হয়, একটা হচ্ছে ওরিয়েন্টেশন ব্যারিয়ার আর একটা হচ্ছে এনার্জি ব্যারিয়ার। ওরিয়েন্টেশন ব্যারিয়ার কি? ওরিয়েন্টেশন ব্যারিয়ার কি বলি দেখো, যদি এক্সাম্পল দিই আমি একটা SN2 রিঅ্যাকশনের। ধরো আমার এখানে একটা কার্বন হ্যালোজেন বন্ড রয়েছে, এখানে একটা কিছু রয়েছে। এখানে আমরা কি করতাম, এখান থেকে নিউক্লিওফাইল আসতো। নিউক্লিওফাইল এখানে কি করে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করে লিভিং গ্রুপকে বার করে দেয়। ব্যাক সাইড থেকে অ্যাটাক করে লিভিং গ্রুপকে বার করে দিলেই আমরা রিকোয়ার্ড প্রোডাক্ট পাই। আমরা রিকোয়ার্ড প্রোডাক্ট পাই, তাই না? রিকোয়ার্ড প্রোডাক্ট পেতাম। তাহলে এই যে ব্যাক সাইড অ্যাটাকটার জন্যই আমরা রিকোয়ার্ড প্রোডাক্ট পাচ্ছি। তার মানে একমাত্র সমস্ত কলিশনে যদি রিঅ্যাকশন কন্টেনারকে দেখো, কন্টিনিউয়াসলি কলিশন, রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো কলিশন করছে। তার মধ্যে থেকে যে কলিশনগুলো ব্যাক সাইড থেকে হচ্ছে, সেই কলিশনগুলোই একমাত্র SN2 রিঅ্যাকশনে কি করবে, প্রোডাক্ট ফরমেশনের জন্য রেসপন্সিবল। তার মানে এমনিতে তো কলিশন যে কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে, যে কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে। তার মধ্যে থেকে যে সব কলিশনগুলো ব্যাক সাইড থেকে হচ্ছে, তারাই একমাত্র প্রোডাক্ট ফরমেশনের জন্য রেসপন্সিবল। ঠিক? তাহলে এইটা হচ্ছে, এটাকে বলা হয়, বলি আমরা এনার্জি ব্যারিয়ার বা স্টেরিক ফ্যাক্টর, বা এটাকে P দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এর ভ্যালুটাকে। ওকে, এই কত ফ্র্যাকশন অফ মলিকুল একটা পার্টিকুলার এই এনার্জির ওপরে যাবে,
সেটাকে আমরা বলি যে ফ্র্যাকশন অফ মলিকুল, সেটাকে আমরা বলা হয় যে ফ্র্যাকশনটাকে আমরা বলি বোলসম্যান ফ্র্যাকশন, বোলসম্যান ফ্যাক্টর। বোলসম্যান ফ্যাক্টর ব্যাপারটা কি, যে এখান থেকে যদি আমরা বলি এনার্জি ব্যারিয়ারের কথা, এনার্জি ব্যারিয়ারের কথা বলতে গেলে আমরা কি বলবো, যে সমস্ত কলিশনই কি এফেক্টিভ কলিশন হচ্ছে? তার প্রথম উত্তর পেলাম না স্যার, সমস্ত কলিশন এফেক্টিভ নয়। যারা প্রপার ওরিয়েন্টেশনে কলিশন করছে তারাই একমাত্র এফেক্টিভ। কিন্তু প্রপার ওরিয়েন্টেশনে কোলাইড করার পরেও যদি তারা সাফিসিয়েন্ট অ্যাক্টিভেশন এনার্জি না পায়, মানে অর্থাৎ একটা রিঅ্যাকশন যখন হচ্ছে তখন সেটা কি হচ্ছে, সেটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুলের বন্ডকে ব্রেক করছে আর প্রোডাক্ট মলিকুলের বন্ডকে ফর্ম করছে। কেমিক্যাল রিঅ্যাকশন ইজ নাথিং বাট বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিং অ্যান্ড বন্ড রিঅ্যারেঞ্জমেন্ট প্রসেস। তাহলে ডিউরিং রিঅ্যাকশন রিঅ্যাক্ট্যান্ট মলিকুলের কি হবে, বন্ড ব্রেক করবে। বন্ড ব্রেক করার জন্য এনার্জি দরকার। এনার্জি কোথা থেকে আসবে? কলিশনের জন্য যে কাইনেটিক এনার্জি ছিল সেটা হিট এনার্জিতে কনভার্ট হবে। সেই হিট এনার্জিটা কি করবে, বন্ডকে ব্রেক করবে। এবার ধরো প্রপার ওরিয়েন্টেশনে এলো ব্যাক সাইড থেকে, কিন্তু কলিশনের জন্য সাফিসিয়েন্ট এনার্জি সে তৈরি করতে পারলো না যাতে বন্ডটা ব্রেক করতে পারে, তাহলে সেও কিন্তু প্রোডাক্ট দেবে না। তাহলে প্রপার ওরিয়েন্টেশনে ছিল কলিশনের, এফেক্টিভ কলিশন যেটা ছিল প্রপার ওরিয়েন্টেশন ব্যারিয়ারকে ক্রস করেছে, কিন্তু এনার্জি ব্যারিয়ারকে ক্রস করতে পারছে না। তাহলে একটা বন্ডকে ব্রেক করার জন্য প্রত্যেকটা রিঅ্যাকশনের একটা একটা এনার্জি দরকার। সেই এনার্জিটা অ্যাকর্ডিং টু কলিশন থিওরি কোথা থেকে আসছে, যে ডিউরিং কলিশন কাইনেটিক মলিকুলের যে কাইনেটিক এনার্জি সেটা হিট এনার্জিতে কনভার্ট হবে এবং সেই হিট এনার্জিটা বন্ডকে ব্রেক করতে হেল্প করবে। এবার ধরো প্রপার ওরিয়েন্টেশনে কলিশন হলো ঠিকই, কিন্তু সেই কাইনেটিক এনার্জি প্রপার হিট তৈরি করতে পারলো না যাতে সেই বন্ডটা ব্রেক করতে পারে। তাহলে কি প্রোডাক্ট আমরা পাবো? না, পাবো না। তাহলে কতগুলো মলিকুল এরকম, কত ফ্র্যাকশন অফ মলিকুল, ধরো 100টা মলিকুল রয়েছে, তার মধ্যে কত ফ্র্যাকশন অফ মলিকুল ওই পার্টিকুলার এনার্জি লেভেলের সমান বা তার ওপরে রয়েছে, সেটাকে আমরা বলি বোলসম্যান ফ্যাক্টর। সেটার ভ্যালু কত? e⁻−EA/RT। EA কে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বাই RT। তাহলে বোঝা গেল দুটো ওরিয়েন্টেশন ব্যারিয়ার আর এনার্জি ব্যারিয়ারের কনসেপ্ট। ওরিয়েন্টেশন প্রপার ওরিয়েন্টেশনে থাকতে হবে, আর যাতে আমরা রিকোয়ার্ড প্রোডাক্ট পাই, উল্টোপাল্টা কলিশন হলে অন্য কোনো সাইড প্রোডাক্টও তৈরি হয়ে যেতে পারে, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। তাহলে প্রপার ওরিয়েন্টেশনে কোলাইড করতে হবে এবং প্রপার এনার্জি দিতে হবে, সেই কলিশনের জন্য সঠিক এনার্জি তৈরি হতে হবে যাতে বন্ড ব্রেকিংটা হতে পারে। সেই যে পার্টিকুলার এনার্জি, যার এনার্জি সমান বা তার বেশি এনার্জি দিলে বন্ডটা ব্রেক করে, সেই কলিশন কটা হচ্ছে, এইরকম কলিশন কটা হচ্ছে সেটাকেও আমরা বলবো এফেক্টিভ কলিশন। সেরকম কলিশন কটা হচ্ছে, কত ফ্র্যাকশন অফ মলিকুল ওই পার্টিকুলার এনার্জির সমান বা তার বেশি রয়েছে, আমরা বলছি তার ভ্যালুটা এক্সপেরিমেন্টালি ডিটারমিন। তার ভ্যালুটা কত? যে e⁻−EA/RT সমান, যেটাকে আমরা বোলসম্যান ফ্যাক্টর বলছি। এইটুখানি ক্লিয়ার? তাহলে একটা রিঅ্যাকশন হতে গেলে সব কলিশন করলেই রিঅ্যাকশন হবে না, আমরা এইটুখানি জানলাম। এফেক্টিভ কলিশন হতে হবে। এফেক্টিভ কলিশন মানে কি, যে ওরিয়েন্টেশন ব্যারিয়ারকেও ক্রস করতে পারে, তার মানে প্রপার ওরিয়েন্টেশনও থাকতে পারে, তার সাথে সাথে এতটা জোরে কলিশন করতে পারে তার জন্য যে হিট এনার্জিটা প্রডিউস হবে যাতে সে তার বন্ডটাও ব্রেক করতে পারে। তার মানে কি? তার মানে বোলসম্যান ফ্যাক্টরের সমান, দ্যাট ইজ F=e⁻EA/RT সমান মলিকুল, তারাই এফেক্টিভ কলিশন করছে। ওকে, তারপরে আসো থ্রেশহোল্ড এনার্জি আর অ্যাক্টিভেশন এনার্জি। দুটো টার্ম আসে, সেটা বুঝে নাও। থ্রেশহোল্ড এনার্জি আর অ্যাক্টিভেশন এনার্জি বলতে কি বোঝায়? থ্রেশহোল্ড এনার্জি, দেখো এখানে আমি কার্ভ দিয়ে বোঝাচ্ছি। এটা একটা কার্ভ আমি নিয়েছি যেটা কিনা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের কার্ভ, তোমরা আগেও করেছো। এক্সোথার্মিক কেন? কারণ রিঅ্যাক্ট্যান্টের এনার্জি প্রোডাক্টের থেকে বেশি, প্রোডাক্টের এনার্জি কম, তাহলে এখানে এনার্জি বেরিয়ে যাচ্ছে। সো ইট ইজ এটা ∆H = নেগেটিভ। ∆H = যদি নেগেটিভ হয় তাহলে আমরা এক্সোথার্মিক রিঅ্যাকশন বলি। এবার দেখো যে এই রিঅ্যাক্ট্যান্টটা কি করছে, এটা তোমরা SN2 রিঅ্যাকশন দিয়েও ভাবতে পারো, যে এই রিঅ্যাক্ট্যান্টটা কি হচ্ছে, এখানে গিয়ে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ফর্ম করছে, তারপরে সে প্রোডাক্ট সাইডে যাচ্ছে, হ্যাঁ, ∆H হবে, প্রোডাক্ট সাইডে যাচ্ছে। আমাদের বলা হয় যে রিঅ্যাক্ট্যান্ট মলিকুলকে যতটা এনার্জি দিলে সে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ফর্ম করে তাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি। কি বললাম? আবার রিপিট করছি। রিঅ্যাক্ট্যান্ট মলিকুলকে যতটা এনার্জি দিলে সে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ফর্ম করে, রিঅ্যাক্ট্যান্ট মলিকুলকে যতটা এনার্জি দিলে সে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ফর্ম করে, তার মানে এইটুখানি পোর্শন, এটাকে আমরা বলছি অ্যাক্টিভেশন এনার্জি বা EA। আর থ্রেশহোল্ড এনার্জি কি বলা হয়? যে কতটা এনার্জি দিলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হবে, তার মানে একদম নিচে থেকে 0 থেকে এই অবধি পুরোটা হচ্ছে
থিওরিটিক্যাল ভ্যালু বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আমি বলতে পারি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কিন্তু এখানে এতটা এনার্জি তো আমাকে দিতে হচ্ছে না, কারণ রিঅ্যাক্ট্যান্টের তো কিছুটা এনার্জি ছিল আর বাকিটা দিতে হচ্ছে। সেই বাকি যে এনার্জিটা দিলে একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ফর্ম করে, তাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি। আর টোটাল এনার্জি একদম 0 থেকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স অবধি পুরো এনার্জিটাকে আমরা কি বলি? থ্রেশহোল্ড এনার্জি। ওকে, এই দুটো টার্ম এখানে দরকার ছিল একটু জেনে নেওয়ার। এটা নিউমেরিক্যাল করো, দেখো কি বলছে। ইফ দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ এ রিঅ্যাকশন ইজ এত, the fraction of molecule at 700 Kelvin having enough energy to react to form product is e to the power minus x. The value of x is, মানে কি, কত ফ্র্যাকশন অফ অ্যাক্টিভেশন এনার্জি বলে দিয়েছে, কত ফ্র্যাকশন অফ মলিকুল একটা পার্টিকুলার এনার্জি লেভেলের ওপরে যাবে। তার মানে আমাদের বোলসম্যান ফ্যাক্টরের প্রবলেম দিয়েছে, দেখো 2021 দিয়েছে, এটা কত? ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই RT সমান আমরা জানি। আর এখানে সেটা কি বলেছে, এখানে গিভেন কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এখান থেকে কম্পেয়ার করে আমি বলতে পারি এক্স ইকুয়ালস টু ইএ বাই RT, এক্স ইকুয়ালস টু ইএ বাই RT। ইএ কত দিয়েছে অ্যাক্টিভেশন এনার্জি? 80.9 কিলোজুল, মানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে জুলে কনভার্ট করো। আর এর ভ্যালু 8.314 বসাও বা 25/3 বসাতে পারো। আর টেম্পারেচার কত দিয়েছে? 700 কেলভিন। এটা করলেই অ্যান্সার পেয়ে যাবে। এটা আসবে কত? 14 আসবে অ্যান্সার। এরকম ভাবে নিউমেরিক্যাল গুলো করতে পারি, ফর্মুলা জানলেই হয়ে যায়। এবার দেখো আমরা কলিশন থিওরির পরে আরহেনিয়াস ইকুয়েশনে আসছে। আরহেনিয়াস ইকুয়েশন কি? টেম্পারেচার ডিপেন্ডেন্সি অফ রেট কনস্ট্যান্টকে এক্সপ্লেন করে, যে টেম্পারেচার চেঞ্জ করলে রেট কনস্ট্যান্ট কিভাবে চেঞ্জ হয়। ওকে, টেম্পারেচার চেঞ্জ করলে রেট কনস্ট্যান্ট কে কিভাবে চেঞ্জ হয়। আরএনএস ইকুয়েশনের ফর্ম কি? সেটা কলিশন থিওরি থেকে আমরা যদি বলি, রেট ইজ প্রপোর্শনাল টু কলিশন ফ্রিকোয়েন্সি ইনটু পিটা কি ছিল? ওরিয়েন্টেশন ফ্যাক্টর বা স্টেডিক ফ্যাক্টরও বলি, আর এটা হচ্ছে এফ, বোলসম্যান ফ্যাক্টর। তাহলে সমস্ত কনস্ট্যান্টগুলোকে যদি একদিকে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি জেড ইন্টু এফ ইন্টু পি। জেড হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি, এফ হচ্ছে এটা বোলসম্যান ফ্যাক্টর, পি ইন্টু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এ বি। ফলে এ প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে, আমি এখানে ধরে নিচ্ছি। তাহলে রেট কনস্ট্যান্ট ইকুয়ালস টু আমরা কি বলবো? এ, সমস্ত কনস্ট্যান্ট গুলোকে এক জায়গায় রেখে, আর এফ এর মধ্যে যে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টার্মটা ছিল সেটাকে আমরা বাইরে রেখেছি। তাহলে কে ইকুয়ালস টু আরএনএস ইকুয়েশন কোনটা? কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই RT, ওয়ার ইএ ইকুয়ালস টু অ্যাক্টিভেশন এনার্জি, আর তো জানো টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। আর এটাকে এখানে বলা হয়, আরএনএস কনস্ট্যান্ট, বা এটার আরেকটা নাম আছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। কেন? এক্সপোনেনশিয়াল টার্মের আগে বসেছে, তাই এটাকে বলা হয় প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, বা আরো আপডেটেড ভার্সন হচ্ছে এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। ওকে, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর কখন? দেখো এখানে এই ইকুয়েশন যদি দেখো, আরএনএস ইকুয়েশন মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই RT। যদি তুমি টি এর ভ্যালু ইনফিনিটি করো, when t tends to infinity, দেখো তো কি হবে। টি এর ভ্যালু যদি ইনফিনিটি বসাও, তাহলে সামথিং বাই ইনফিনিটি 0, 0 যদি হয় তাহলে ই টু দি পাওয়ার 0 1, তাহলে তখন কে অ্যাপ্রোচ করছে কাকে? এ কে, এর দিকে, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের দিকে। তার মানে আমি বলতে পারি যে এটা কি? ম্যাক্সিমাম ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট। এখনো পরীক্ষায় আসেনি, কিন্তু ঘুরিয়ে তোমাকে যদি প্রশ্ন করে এটা বার করতে দিতে যদি চায়, ওরা এইভাবে বলতে পারে যে ম্যাক্সিমাম ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট বার কর। তখন তোমাকে বুঝতে হবে আমাকে এ এর ভ্যালু বার করতে দিয়েছে, তার মানে সেটা কে এর ভ্যালু। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা কি করে টেম্পারেচার ডিপেন্ডেন্সিটা দেখি। ফর এক্সাম্পল ধরো কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই RT, বোথ সাইড যদি ln নাও, ন্যাচারাল লগ নাও, তাহলে ln কে ইকুয়ালস টু ln a মাইনাস ইএ বাই RT, বা লগের ফর্মে যদি করো বেস 10 লগ কে ইকুয়ালস টু মাইনাস ইএ বাই 2.303 RT প্লাস লগ a। এখান থেকেও আমরা এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি গ্রাফিক্যালি। যদি আমরা লগ কে, দেখো এই ইকুয়েশনটা থেকে দেখো, যদি আমরা লগ কে ভার্সেস 1/t প্লট করি, তাহলে তার স্লোপ কি হবে? এটা হবে তার স্লোপ, লগ কে ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c। তাহলে স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ। তাহলে লগ কে ভার্সেস 1/t যদি প্লট করি, প্লটটা এরকম হবে। এটা যদি থিটা হয়,
তাহলে তার স্লোপ কি হবে? স্লোপের ভ্যালু হচ্ছে tan থিটার সমান হয় তোমরা জানো, সেটার ভ্যালু -EA/2.303 r। আর এখানে লগ যদি না হয় ln k ভার্সেস 1/t দিত, তাহলে আমাদের এর কি ভ্যালু হতো? EA/-EA/r। ঠিক আছে? এবার তুমি এখান থেকে লক্ষ্য করো, এই জিনিসটা আমি এখানেও t টেন্ডস টু ইনফিনিটি k টেন্ডস টু a, এটাকে এখান থেকেও এক্সপ্লেন করা যায়। t এর ভ্যালু যদি ইনফিনিটি বসাও, তাহলে কি হবে? 1/t 0 এর দিকে অ্যাপ্রোচ করবে। 0 এর দিকে অ্যাপ্রোচ যদি করে তাহলে এইদিকে আসবে। এইদিকে যদি আসে তাহলে দেখো ভ্যালুটা আস্তে, আস্তে এইখানে এসে কোলাইড করছে। এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা কি? log a এর সমান। তাহলে এই মুহূর্তে এই পয়েন্টে এসে যখন t টেন্ডস টু 1/t টেন্ডস টু 0, তখন log k ইকুয়ালস টু log a হয়ে যাচ্ছে। তাহলে k when t tends to infinity k tends to a দাঁড়াচ্ছে। আবার বলছি, যদি t tends to infinity বসাও তাহলে 1/t tends to কি হবে? 0 হয়ে যাবে। তাহলে যত টেম্পারেচার বাড়াতে থাকবে তত কি হবে? এই দিকে অ্যাপ্রোচ করবে 1/t এর ভ্যালুটা। এবং 1/t এর ভ্যালুটা যদি এদিকে অ্যাপ্রোচ করে তাহলে লাইনটা দেখো এদিকে সরতে, 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 এদিক থেকে দেখো, এদিক থেকে সরতে, সরতে গিয়ে যখন 1/t ইকুয়ালস টু 0, তার মানে t এর ভ্যালু যখন ইনফিনিটি, তখন এই y অ্যাক্সিসকে টাচ করেছে। y অ্যাক্সিসে টাচ করে এই ভ্যালুটা কি? এটা log a এর ভ্যালুর সমান, এটা তো ইন্টারসেপ্ট। log a হচ্ছে ইন্টারসেপ্ট, y ইকুয়ালস টু -m 1/t x প্লাস c, c হচ্ছে ইন্টারসেপ্ট। তাহলে ইন্টারসেপ্ট log a এর সমান হচ্ছে, তাহলে log k টা কি? log a এর সমান হচ্ছে k টেন্ডস টু a হচ্ছে। ইউনিট অফ রেট কনস্ট্যান্ট আর ইউনিট অফ a সেম। প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের ইউনিট রেট কনস্ট্যান্টের সমান হয়। তোমাদের যদি দেখাই, দেখো যে k ইকুয়ালস টু a ইন্টু e টু দি পাওয়ার মাইনাস EA/RT। আচ্ছা, তাহলে দেখো যে ইউনিটের এক্সপোনেনশিয়ালি যদি দেখি EXP মাইনাস EA, এর ইউনিট কি হতে পারে? এনার্জি, তার মানে জুল পার মোল। আর এর ইউনিট কিসে বসাবে? জুল পার মোল পার কেলভিন ইন্টু টেম্পারেচার হবে কেলভিন। তাহলে দেখো কেলভিন, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, জুল জুল। তাহলে এক্সপোনেনশিয়াল টার্মটা ইউনিটলেস হচ্ছে। এক্সপোনেনশিয়াল টার্মটা যদি ইউনিটলেস হয়, কে এর যা ইউনিট হবে এরও তাই ইউনিট হবে। এক্সপোনেনশিয়াল টার্মটা যদি ইউনিটলেস হয় তাহলে নিউমেরিক্যালি অ্যান্ড ডাইমেনশনালি কে ইকুয়ালস টু এ। নিউমেরিক্যালি নয়, ডাইমেনশনালি ইকুয়াল, কারণ এর একটা ভ্যালু আছে। নট নিউমেরিক্যালি বাট ডাইমেনশনালি দুটো সেম হবে। তাহলে রেট কনস্ট্যান্টের ইউনিট যা হবে, তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট সেকেন্ড ইনভার্স, তাহলে এর ইউনিটও সেকেন্ড ইনভার্স হবে। যদি জিরো অর্ডার রিঅ্যাকশনে মোল পার লিটার পার সেকেন্ড হয়, তাহলে এর ইউনিটও মোল পার লিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে? দেখো যেটা আমরা শিখলাম সেখান থেকে প্রবলেম কি আসে? প্রিভিয়াস ইয়ার্সে জি মেন্সেও এসছে এই টাইপের প্রবলেম, এক্স্যাক্টলি এটা না। যে ln k ইকুয়ালস টু 2.7 মাইনাস 2000 কেলভিন এটা বাই টি, এটা দিয়ে দিয়েছে ক্যালকুলেট অ্যাক্টিভেশন এনার্জি ইন কিলোজুল। তাহলে এটা আমি কি বলতে পারি যে এটা আমার দিয়েছে, আর আমি জানি কি ln k ইকুয়ালস টু ln a মাইনাস ln এর টার্মে EA/RT, EA/RT। তাহলে সেখান থেকে আমি যদি কম্পেয়ার করি তাহলে EA/R ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? 2000। তাহলে EA ইকুয়ালস টু 2000 ইন্টু R, দ্যাট ইজ 2000। খুবই সিম্পল ভাই, আর এর ভ্যালু 25/3 বসিয়ে দাও, দেখো 16.6 আসবে কিলোজুলে। কিলোজুলে 16.6 আসবে। এটা জুলে বেরিয়েছে, যে ভ্যালুটা আসবে সেটাকে কিলোজুলে কনভার্ট করলে এটা 16.6 আসবে। খুবই সিম্পল ফর্মুলা, যদি মনে রাখতে পারো খুবই সিম্পল হয়। ক্যালকুলেশন দুটো আলাদা আলাদা টেম্পারেচারে অ্যাক্টিভেশন এনার্জি, এই রেট কনস্ট্যান্টের ভ্যালু আমরা কি করে বার করব? সেটা দেখো যে আরএনএস ইকুয়েশন যদি এটা হয় তাহলে বোথ সাইড আমি ln নিলাম, তাহলে ln k ইকুয়ালস টু ln a মাইনাস EA/RT। এবার দেখো যদি টেম্পারেচার T1 এ রেট কনস্ট্যান্টের ভ্যালু K1 ধরি, আর টেম্পারেচার T2 তে রেট কনস্ট্যান্টের ভ্যালু যদি K2 ধরি, তাহলে এই ইকুয়েশনটা আমি লিখতে পারি যে ln K1 ইকুয়ালস টু ln a মাইনাস EA/RT1। এটাকে ধরো ইকুয়েশন 1 দিলে। আর একটা T2 টেম্পারেচারে K2 বলেছে, তাহলে ln K2 ইকুয়ালস টু ln a মাইনাস EA/RT2। এটাকে ইকুয়েশন 2 দিলে। ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 যদি করো, তাহলে ln K2 মাইনাস ln K1 ইকুয়ালস টু ln a কেটে যাবে, তাহলে এটা কি হবে? মাইনাস EA/RT2
আর মাইনাস মাইনাসে প্লাস ইএ বাই আর টি ওয়ান, তাহলে প্লাস টি ওয়ান যেটা রয়েছে, তাহলে ইএ বাই আর কমন নি, 1/T1 মাইনাস 1/T2 থাকবে। তাহলে এটাকে মাইনাস আছে, তাহলে এটা ডিভাইড হয়ে যাবে। এই ফর্মটা থেকে আমি চেঞ্জ করে আমি লিখতে পারি ln k2 বাই ln k1 ইকুয়ালস টু ইএ বাই আর 1/T1 মাইনাস 1/T2। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, মাথায় রাখতে হবে। এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল দেয়, কারণ এখানে 5টা ভ্যারিয়েবল, দেখো 5টা, T1 T2 ইএ K2 K1, যে কোনো 4টে দিয়ে একটা বার করতে বলতে পারে যে একটা রিয়াকশন ডবল হচ্ছে, এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচারে যাচ্ছে, রিয়াকশন রেট ডবল হচ্ছে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কত? তাহলে দুটো টেম্পারেচার দিয়েছে, এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচারে যাচ্ছে, টেম্পারেচার বসাবে, রেট কনস্ট্যান্ট ডবল হচ্ছে, তাহলে K2 বাই K1 ইকুয়ালস টু 2, এই ফর্মুলা বসে অ্যাক্টিভেশন এনার্জি বার করলে ঠিক। অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে দিল, রেট ডবল হচ্ছে, একটা টেম্পারেচার দিলে আর একটা টেম্পারেচার বার করতে দিতে পারে, দুটো টেম্পারেচার দিলে অ্যাক্টিভেশন এনার্জি দিলে, একটা রেট কনস্ট্যান্ট দিলে আর একটা রেট কনস্ট্যান্ট বার করতে দিতে পারে। ঠিক আছে, অনেক রকম ভাবে এখান থেকে কোশ্চেন ডিজাইন করা যায়। এটা যদি লগের ফর্মে লিখি, আমরা কি লিখব, যে লগ k2 বাই k1 ইকুয়ালস টু ইএ বাই 2.303 r 1/T1 মাইনাস 1/T1 মাইনাস 1/T2। অবশ্যই বারবার বলছি, এখানে T2 গ্রেটার দেন T1। খেয়াল থাকবে, এক তো অ্যাক্টিভেশন এনার্জি ফর্মুলা এটা, অথবা এটা, সরি অ্যাক্টিভেশন বলছি, আরএনএস ইকুয়েশনের রেট কনস্ট্যান্ট এটা, অথবা এলএন এর এই ফর্মটা, যেখান থেকে নিউমেরিক্যাল দিতে পারে, কম্পেয়ার করে অ্যাক্টিভেশন এনার্জি বার করতে দিতে পারে, অথবা এটা, যেখানে দুটো টেম্পারেচার দিয়ে দিল, রেট কনস্ট্যান্টের একটা এত ডবল হচ্ছে, ট্রিপল হচ্ছে, কিছু একটা বলে দিল, সেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি বার করতে দিতে পারে। ঠিক আছে, মনে থাকবে। দেখো একটা নিউমেরিক্যাল করি, বলছে when temperature changes from 300 Kelvin to 400 Kelvin, rate constant becomes 4 times. Calculate EA, activation energy in kilojoule. আমরা দেখো যেটা আমি বলছিলাম, রেট কনস্ট্যান্ট ডবল হচ্ছে, তাহলে আমি এখানে লগের ফর্মুলা বসাবো, লগ K2 বাই K1 ইকুয়ালস টু EA বাই 2.303 আর 1/T1, যেটা ওপরে 2 থাকলে T1 প্রথমে আসবে, 1 এখানে প্রথমে আসবে, মাইনাস 1/T2। তাহলে এবার আমাকে কি বলেছে, যে রেট কনস্ট্যান্ট বিকামস 4 টাইমস, তাহলে K2 বাই K1 4 দিয়েছে, তাহলে লগ 4 ইকুয়ালস টু অ্যাক্টিভেশন এনার্জি বার করতে বলেছে 2.303 ইন্টু 8.314, 1/T1, ইনিশিয়াল টেম্পারেচার ছিল 300 মাইনাস ফাইনাল টেম্পারেচার যেটা বড় সেটা T2 এর জায়গায় বসাবে, বসে এটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে এর ভ্যালু আসবে 13.7 কিলোজুল, 13.7 কিলোজুল। ক্যালকুলেশনে একটু টাইম লাগবে, টাইম সাপেক্ষ এই ক্যালকুলেশন যদি আসে, একটু লেন্দি কোশ্চেন যেবার করতে চাইবে তখন এই ধরনের প্রবলেম দেবে। গ্রাফিক্যালি দেখো যে এই একটা টাইপের কোশ্চেন করে এখানে, যেটা এই কার্ভ দেখেই আমরা করতে পারি। ফর এক্সাম্পল দেখো, ফর এক্সোথার্মিক রিয়াকশন, ধরো একটা রিয়াকশন আর থেকে প্রোডাক্ট হচ্ছে, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, দুটোর ক্ষেত্রেই তাই। ফর এক্সোথার্মিক রিয়াকশন রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে, তার মানে এই প্রোডাক্টের এনার্জিটা, এটা কি এইচপি, রিয়াক্ট্যান্টের কত HR, তাহলে তার মাঝের যে ডিফারেন্স সেটাকে আমরা বলি ডেল এইচ, রিয়াকশন এনথালপি চেঞ্জ। এবার এখানে লক্ষ্য করো যে ফরওয়ার্ড রিয়াকশন যদি আমি ধরি, তাহলে এখান থেকে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এ অবধি পৌঁছাতে যে লাগে, যে অ্যাক্টিভেশন এনার্জি লাগে, সেটা আমি অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড রিয়াকশন বলছি, EAF। ঠিক আছে, আর যদি তুমি প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টের দিকে আসো, তাহলে দেখো তোমাকে প্রোডাক্ট থেকে এতটা উপরে উঠতে হবে, তাহলে প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট মানে রিভার্স রিয়াকশনটার অ্যাক্টিভেশন এনার্জি ব্যাকওয়ার্ড রিয়াকশনের কি এতটা। তাহলে এদের মধ্যে আমি রিলেশন বলতে পারি যে EA backward reaction equals to EA forward reaction plus del H। দেখো EA ফরওয়ার্ড রিয়াকশন প্লাস যদি del H করো,
তবেই ইএ ব্যাকওয়ার্ড রিয়াকশন পাবে। কখন এটা? ফর এক্সোথার্মিক রিয়াকশন। এই ধরনের প্রচুর নিটে, স্পেশালি নিটে প্রচুরবার এই টাইপের কোশ্চেন দিয়েছে, এই গ্রাফিক্যাল জায়গা থেকে আমাকে ক্যালকুলেট করতে বলেছে যে ডেল এইচ দেওয়া রয়েছে, অ্যাক্টিভেশন এনার্জি ব্যাকওয়ার্ড রিয়াকশন বার করতে বলেছে, ফরওয়ার্ড একটা দেওয়া রয়েছে। খালি কনসেপ্টটা দরকার যে এক্সোথার্মিক এন্ডোথার্মিক কার্ভ জানা দরকার। এটা কি তুমি মুখস্থ করে যাবে পরীক্ষার সময়? যদি যেতে হয় তাহলে কিন্তু দুবার ভেবে দেখো যে আরো প্রিপারেশনের দরকার আছে। উল্টো দিকে যদি এন্ডোথার্মিক রিয়াকশনের দিকে তাকাই, এন্ডোথার্মিক রিয়াকশনের কি হয়? ডেল এইচ পজিটিভ হয়, অর্থাৎ রিয়াক্ট্যান্টের যা এনার্জি প্রোডাক্টের এনার্জি তার থেকে বেশি হয়। তাহলে সেটা যদি হয় তাহলে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য এর যে অ্যাক্টিভেশন এনার্জি, ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? ইএএফ। আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি বলবো? এইটা হচ্ছে ব্যাকওয়ার্ডের ইএ, ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে আমি এখানে বলতে পারি কি যে ইএ ফরওয়ার্ড ইকুয়ালস টু ইএ ব্যাকওয়ার্ড প্লাস ডেল এইচ ফর এন্ডোথার্মিক রিয়াকশন। দেখো ইএ ফরওয়ার্ড ইকুয়ালস টু ইএ ব্যাকওয়ার্ড প্লাস এটা করলে তবে ইএ ফরওয়ার্ডটা পাচ্ছ, ফরওয়ার্ড ডাইরেকশনের অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালু। ফলে এই ফর্মুলার উপর বেস করে কিন্তু অনেক রকম প্রবলেম সেট করা যায়। তোমরা প্রিভিয়াস এর প্রবলেম একটু খুলে দেখো, স্পেশালি যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা দেখো প্রচুর প্রবলেম এখান থেকে দিয়েছে। আজকের পরে এটাকে নিজে নিজে সলভ করার চেষ্টা করো, অবশ্যই পারবে। দেখো এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে নি। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে টেম্পারেচার কোফিশিয়েন্ট। টেম্পারেচার কোফিশিয়েন্ট বলতে কি বোঝায়? যে এভরি 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার রেটটা কত কত হচ্ছে, কত ইনক্রিজ করছে। টেম্পারেচার বাড়লে রেট বাড়ে, আরএনএস ইকুয়েশন আমাদের তাই বলে, টেম্পারেচার বাড়লে রেট বাড়ে। কিন্তু টেম্পারেচার যদি দেখা যায়, এক্সপেরিমেন্টালি দেখা গেছে 10 ডিগ্রি সেলসিয়াস রাইজ ইন টেম্পারেচারে রেটটা ডবল থেকে ট্রিপল অবধি হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য ভ্যালু অফ অ্যাক্টিভেশন এনার্জি। কি বললাম? আবার রিপিট করছি। এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে কোনো একটা রিঅ্যাকশনের রেট 10 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয়, তার রেট ডবল থেকে ট্রিপল অবধি হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য ভ্যালু অফ অ্যাক্টিভেশন এনার্জি। ফলে এটাকে আমরা এখান থেকে আমরা একটা টার্ম বার করি, সেটাকে বলা হয় টেম্পারেচার কোফিশিয়েন্ট। টেম্পারেচার কোফিশিয়েন্টকে ইটা দিয়ে রিপ্রেজেন্ট করে, কে টি প্লাস 10 বাই কেটি, যার ভ্যালু 2 অথবা 3 এর সমান হয়। এটা K2 বাই K1 যদি করি তাহলে সেটা কি হয়? যে ইটা টু দি পাওয়ার ডেল টি বাই 10, K2 বাই K1 দুটো রেট কনস্ট্যান্টের যে ভ্যালুটা, যে ডবল থেকে ট্রিপল হচ্ছে, সেটা তার উপর ডিপেন্ড করে। সেই ইকুয়েশনটা হচ্ছে এইটা, K2 বাই K1 ইকুয়ালস টু ইটা টু দি পাওয়ার ডেল টি বাই 10। এটাও নিটে দু একবার কোশ্চেন করেছে, যেই মিনসে তো করেছে। একটা প্রবলেম করো তাহলে বুঝতে পারবে যে ইটাটা ভ্যালু কি, ইটার ভ্যালু 2 ধরে নেবে, বাদ দেওয়া থাকবে, ডিভাইডেড বাই টু দি পাওয়ার টেম্পারেচার চেঞ্জ ডিভাইডেড বাই 10। আমি বললাম 10 ডিগ্রি সেলসিয়াস রাইজ ইন টেম্পারেচারের জন্য এটা হচ্ছে, তাহলে ডিভাইডেড বাই 10 করতে হবে। ফর এক্সাম্পল দেখো, একটা প্রবলেম দেখলে বুঝতে পারবে। ফর এ রিয়াকশন টিসি টেম্পারেচার কোফিশিয়েন্ট ইজ ইকুয়ালস টু 2, তার মানে ইটার ভ্যালু 2 দিয়েছে। ক্যালকুলেট K40 বাই K25 ফর দিস রিয়াকশন। তার মানে এটার ভ্যালু 2, তার মানে এভরি 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার রিয়াকশন রেট ডবল হচ্ছে। এটা এর ফিজিক্যাল সিগনিফিকেন্স। কিন্তু আমাকে এখানে বলেছে যে এই রেশিওটা বার করতে 40 আর 25 এর। তাহলে K40 বাই K25, K40 বাই K25 আমরা কি জানি? আমাদের ফর্মুলা করব কি, ইটা কত? 2 টু দি পাওয়ার, ডিফারেন্স বলেছে তাহলে 40 মাইনাস 25ই করি, কেলভিনে কনভার্টার করছি না, নর্মালি করা উচিত, বাই 10। তাহলে কত হওয়া উচিত? এটা 2 টু দি পাওয়ার 15 বাই 10, তার মানে 3 বাই 2, দ্যাট ইজ √8 আসার কথা, 2√2। বোঝা গেল? টেম্পারেচার কোফিশিয়েন্ট হচ্ছে এটা। এভরি 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচারে রেটটা ডবল থেকে ট্রিপল অবধি হতে পারে। সেক্ষেত্রে ভ্যালুটা কত সেটা ডিপেন্ড করছে যে তোমাকে দিয়ে দেবে। আর যদি না দেয় তাহলে বাই ডিফল্ট 2 ধরে নেবে। যদি না দেয় টেম্পারেচার কোফিশিয়েন্টের ভ্যালু, তাহলে বাই ডিফল্ট 2 কনসিডার করে করবে। এফেক্ট অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের কথা আগেও বলেছি, রিঅ্যাকশনের রেটকে ইনক্রিজ করে। ক্যাটালিস্ট কি করে? রিঅ্যাকশনের রেটকে ইনক্রিজ করে বাই ডিক্রিজিং অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিঅ্যাকশন। কি বললাম? কি করে রেটটাকে ইনক্রিজ করে ক্যাটালিস্ট? আসলে কি করে যাতে রেট বাড়ে?
কি করে? অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়। দেখো এখানে যদি এনার্জি ভার্সেস রিঅ্যাকশন কোঅর্ডিনেট আমি ড্র করি, তাহলে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যাওয়ার সময় যদি নরমালি তার কার্ভটা এরকম হয়, এই পজিশনে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স হয়, তাহলে এখানে হচ্ছে অ্যাক্টিভেশন, এটা কি বলবো আমরা? অ্যাক্টিভেশন এনার্জি। কিন্তু ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট দেখো কার্ভটা এরকম ভাবে যাচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জিটা কমে গেছে। তার মানে এখন ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, এখন অ্যাক্টিভেশন এনার্জিটা কি বলবো আমরা? ইএ, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ইএসি। ঠিক আছে? এছাড়া আর কি? ক্যাটালিস্ট চেঞ্জেস দ্য পাথ অফ দ্য রিঅ্যাকশন, স্পিড অফ দ্য রিঅ্যাকশনকেও চেঞ্জ করে, অ্যাক্টিভেশন এনার্জিকে কমায়, বোথ ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়তে গিয়ে আমরা পড়েছিলাম ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেটকেও যতটা ইনক্রিজ করবে, ব্যাকওয়ার্ড থেকে ভাবো তারও তো অ্যাক্টিভেশন এনার্জি ততটাই কমেছে। ফলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ওপর তার কোনো এফেক্ট আসে না, ডেল এইচ ডেল জি ডেল এস এর ওপর কোনো এফেক্ট আসে না। দেখো রিঅ্যাকশন উইদাউট ক্যাটালিস্ট যদি করি, তাহলে আমি এই ফর্মুলা লিখতে পারি যেটা আরএনএস ইকুয়েশন থেকে লিখছিলাম। কিন্তু ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট আমি যদি তার রেট কনস্ট্যান্টকে কেসি কনসিডার করি, কেসি মানে ওই কেসি নয়, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট আমি বলছি, তাহলে এটাকে ইএসি বাই আরটি প্লাস এলএন এ করতে হবে। তাহলে এখানে এলএন কেসি বাই কে যদি করি, তাহলে তার ভ্যালুটা কি আসবে? এলএন কেসি বাই কে যদি করি, তার ভ্যালুটা কি আসবে? ই টু দি পাওয়ার এলএন এ কেটে যাবে, কারণ ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 1 বলো, এটাকে ইকুয়েশন 2 বলো, তাহলে আমি এখানে কি করছি? সে আগের বারের মতন 2 - 1 করছি। 2 - 1 যদি করি, তাহলে আমাদের এক্সপ্রেশন 2 - 1, তাহলে ইএসি ইএ মাইনাস ইএসি বাই আরটি হবে। অ্যাক্টিভেশন এনার্জির যে ডিফারেন্স, সেটাকে এক্স কনসিডার করে আমরা চলতে পারি। নর্মালি এটা এক্স বাই আরটি দিয়ে করা হয়। তাও তোমরা এটাই মনে রাখো, অ্যাক্টিভেশন এনার্জির যে ডিফারেন্সটা হচ্ছে ডিভাইডেড বাই আরটি ইকুয়ালস টু কেসি বাই কে। এটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট, আর কেসি হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রেট কনস্ট্যান্টের ভ্যালু। একটা প্রবলেম করবে? তাহলে ক্লিয়ার হবে। দেখো বলছে হাউ মেনি টাইমস রেট কনস্ট্যান্ট চেঞ্জেস হোয়েন এ ক্যাটালিস্ট ডিক্রিজেস দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিঅ্যাকশন বাই 2 আরটি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি ডিফারেন্স কত বলেছে এখানে? তাহলে এলএন আমরা এইমাত্র করলাম কেসি বাই কে ইকুয়ালস টু কি করলাম জানো? অ্যাক্টিভেশন এনার্জি ডিফারেন্স বাই আরটি। অ্যাক্টিভেশন এনার্জির ডিফারেন্স কত দিয়েছে? 2 আরটি ডিভাইডেড বাই আরটি, তাহলে আসছে 2। তাহলে কেসি বাই কে এর ভ্যালুটা কত আসছে? ই টু দি পাওয়ার 2 এর সমান, এইভাবে করতে হবে। জিনিসগুলো খুবই সিম্পল, তাই না? তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সোজা জিনিস, তাই তাড়াতাড়ি করছি। আশা করি এতগুলো ক্লাস করার পরে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এবার লাস্ট পোর্শন, কাইনেটিক্স অফ কমপ্লেক্স রিঅ্যাকশন আমরা দেখে নেব। এটা খুব ছোট একটা ভাবে দেখিয়ে দিচ্ছি। স্পেশালি এটা জি অ্যাডভান্সের জন্যই আছে। জি অ্যাডভান্সের যখন আমি আবার সিরিজ স্টার্ট করব, তখন আমি আরো এর ডেরিভেশনগুলো ডিটেলসে আমি করাবো। কিন্তু একটা প্রাইমারি আইডিয়া, কারণ প্রিভিয়াস ইয়ার্সে কিছু কোশ্চেনে দেখা গেছে দুটো টাইপের রিঅ্যাকশন, এক হচ্ছে সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন বা কনজিকিউটিভ রিঅ্যাকশন, আর প্যারালাল রিঅ্যাকশন। এই দুটো টাইপের রিঅ্যাকশনের থেকে প্রবলেম দিয়েছে, একদম প্রাইমারি লেভেলের দিয়েছে, কিন্তু নলেজ থাকা দরকার, জানা দরকার যে জিনিসটা কি। যে ফার্স্ট দেখো যে কনজিকিউটিভ রিঅ্যাকশন, সেটাকে সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশনও বলে, যে এ থেকে বি হচ্ছে, বি থেকে সি হচ্ছে। তোমরা অর্গানিকে অনেক যে কনভার্সন গুলো করো, এ তারপর রিয়েজেন্ট দিয়ে বি, তার মধ্যে রিয়েজেন্ট দিয়ে সি, সেই ধরনের রিঅ্যাকশন, প্রোভাইডেড প্রত্যেকটা রিঅ্যাকশনই এখানে ফার্স্ট অর্ডার। আমি আবারও বলছি, যখন জি অ্যাডভান্সের ক্লাস নেব আমি, তখন এগুলো সব ডেরিভেশন করে আরো ডিটেলসে করা হবে। কিন্তু এখন প্রাইমারি আইডিয়াটা নিয়ে রাখো যে সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন বা কনজিকিউটিভ রিঅ্যাকশন যদি হয় এবং সবকটাই যদি ফার্স্ট অর্ডার হয়, তাহলে এদের রেট এক্সপ্রেশন গুলো কিরকম হবে? ফার্স্ট অফ অল, যে এ থেকে বি হচ্ছে, তাহলে এ যখন আছে, বি থাকুক, বি পরে কি করছে এর জানার দরকার নেই, এ বলছে আমি প্রোডাক্ট তৈরি করছি। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বা রেট অফ ডিকম্পোজিশন অফ এ, এটা কি হবে? মাইনাস ডিএডিটি। সেটা কার উপর ডিপেন্ড করবে? রেট কনস্ট্যান্ট ইনটু রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন। তাহলে এ থেকে বাকিগুলো পুরোটাকে প্রোডাক্ট ধরো এই সময়, তাহলে এর ক্ষেত্রে যদি আমি টার্গেট করি, তাহলে আমি কি বলবো? মাইনাস ডিএডিটি ইকুয়ালস টু কে ওয়ান ইনটু রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন, এর সমান, কনসেন্ট্রেশন অফ এর সমান।
আবার সি এর ক্ষেত্রে যদি দেখি যে রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট, তার আগে বি আছে, এই পুরোটাই এর কাছে রিয়াক্টেন্ট, মানে এর আগে কি হয়েছিল জেনে দরকার নেই, এ কোথা থেকে আসছে, বি থেকে আসছে ভাবছে, তাহলে ডিসি রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট ডিসিডিটি ইকুয়ালস টু কি হবে, রেট কনস্ট্যান্ট, এর রিয়াক্ট্যান্টকে বি এর কনসেন্ট্রেশনের সমান। কিন্তু যেটা মাঝখানে রয়েছে বি, সেটা একটা ইন্টারমিডিয়েটের মতন কাজ করছে না, তার মানে সে তৈরিও হচ্ছে আবার ভেঙেও যাচ্ছে, সে তৈরিও হচ্ছে আবার ডিকম্পোজ করে সিতে চলে যাচ্ছে, তাহলে তার রেট অফ ফরমেশন যদি আমাকে বলতে হয়, তাহলে কি রেটে বি তৈরি হচ্ছে মাইনাস কি রেটে সে বেরিয়ে যাচ্ছে, বাকি যেটা পড়ে থাকছে সেটাই রেট অফ ফরমেশন অফ বি। 40 বস্তা আলু এলো, 30 বস্তা চলে গেল, তাহলে আমার কাছে আলটিমেটলি কত থাকলো, 10 বস্তা। তাহলে এদিক থেকে এলো 40, চলে গেল 30, তাহলে 40 এলো, 30 চলে গেল, তাহলে আলটিমেটলি রেট অফ ফরমেশন অফ বি কত, 10 পড়ে রইল 10। তাহলে সেক্ষেত্রে রেট অফ ফরমেশন অফ বি যদি আমি বার করতে যাই, তাহলে কি হবে, K1 ইন্টু এ, তাহলে রেট অফ ফরমেশন অফ বি ইকুয়ালস টু কি রেটে এ ফর্ম করছে, দ্যাট ইজ রেট কনস্ট্যান্ট ইন্টু রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন, মাইনাস কি রেটে এ ডিকম্পোজ করছে, K2 ইন্টু বি, কি রেটে ডিকম্পোজ করছে, তাহলে রেটটা কি হবে, ডিকম্পোজ করার রেটটা কি হবে, বি টু সি, তাহলে রেট কনস্ট্যান্ট ইন্টু রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন, সেটা থেকে মাইনাস করতে হবে, 40 মাইনাস 30 করেই তো 10 পেলে, তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন মাইনাস রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, সরি, রেট অফ ফরমেশন মাইনাস রেট অফ ডিকম্পোজিশন করলে তবেই আমি ইন্টারমিডিয়েট, বিটাকে ইন্টারমিডিয়েট ভাবো, তাহলে তার ফরমেশনটা পাবো। আরো ডিটেলসে এগুলো সব ডেরিভেশন করা যায়, আমি বারবার ধরে বলছি এইটুখানির মধ্যেই জি মেন্স বা নিটের জন্য সীমিত থাকছে, আমরা লিমিট করে দিচ্ছে, অ্যান্ড জি অ্যাডভান্সের জন্য এর বেশি কিছু আসবে না। এর কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লটটা একবার দেখে নাও, যে কিভাবে টাইমের সাথে সাথে কনসেন্ট্রেশন গুলো এ বি আর সি এর চেঞ্জ হচ্ছে। দেখো সবকটাই যদি ফার্স্ট অর্ডার হয় রিয়াকশন, তাহলে এর কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কমবে, এবং কনসেন্ট্রেশন ভার্সেস টাইম ফার্স্ট অর্ডার রিয়াকশনের কি হয়, এক্সপোনেনশিয়াল ডিক্রিজ দেখা যায়, খেয়াল আছে, ফার্স্ট অর্ডার রিয়াকশনে আমরা কি করতাম, এটি ইকুয়ালস টু এ নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি করতাম না, ই টু দি পাওয়ার মাইনাস কেটি করতাম, তাহলে এক্সপোনেনশিয়াল ডিকে হবে এ ভার্সেস টি যদি প্লট করি। আচ্ছা, সি কি হচ্ছে, সি ফর্ম হচ্ছে, এ যদি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে তাহলে ফাইনাল প্রোডাক্ট তো সি, তাহলে ফাইনাল সিটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে, সিটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে। আর বিটার কি হবে, বিটার কি হবে, বি প্রথমে বাড়বে, কেন প্রথমে বাড়বে, প্রথমে ফর্ম হবে, হওয়ার পর যখন একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট হবে তখন সে আবার ডিকম্পোজ করে সি এর দিকে চলে যাবে, তার মানে প্রথমে তার কনসেন্ট্রেশন বাড়বে, তারপরে আস্তে আস্তে কনসেন্ট্রেশন কমবে, তাহলে প্রথমে তার কনসেন্ট্রেশন বাড়বে, তারপর আস্তে আস্তে কনসেন্ট্রেশন কমে যাবে, এটা কার হলো, এটা বি এর হলো। বোঝা গেল, ক্লিয়ার? আচ্ছা, একটা প্রবলেম করো, দেখো, ট্রাই করতে পারো তো। বলছে দেখো জি মেন্সে এসছে, ওই জন্যই আমি বলছি প্রাইমারি কনসেপ্টটা দরকার, দিলে সিম্পল দেবে, একদম সিম্পল থেকে সিম্পলেস্ট দেবে, কিন্তু যদি দেয় তাহলে জেনে রাখা তো দরকার না, আমি একটা 4 নম্বর আমি কেন মিস করতে যাব শুধু এই ছোট একটা টপিকের জন্য। বলছে ফর এ রিয়াকশন স্কিম এ থেকে বি থেকে সি, দেখেই বোঝা যাচ্ছে সিকোয়েন্সিয়াল রিয়াকশন বা কনজিকিউটিভ রিয়াকশন, ইফ দ্য রেট অফ ফরমেশন অফ বি ইজ সেড টু বি জিরো, রেট অফ ফরমেশন অফ বি ইজ সেড টু বি জিরো, দেন দ্য কনসেন্ট্রেশন অফ বি ইজ গিভেন বাই, খুব সিম্পল, তাহলে রেট অফ ফরমেশন অফ বি ডিবি ডিটি, এইমাত্র আমরা কি করলাম, ডিবি ডিটি, এইমাত্র আমরা কি করলাম, রেট অফ ফরমেশন অফ বি দ্যাট ইজ K1 ইন্টু রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন, প্রথম রিঅ্যাকশনে K1 ইন্টু রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন মাইনাস রেট অফ ডিকম্পোজিশন অফ বি দ্যাট ইজ K2 ইন্টু বি। এবার কি বলেছে, ইফ দ্য রেট অফ ফরমেশন অফ বি ইজ সেড টু বি জিরো, রেট অফ ফরমেশন অফ বি এটাকে যদি জিরো করি তাহলে বি এর কনসেন্ট্রেশন কত, তাহলে ইজিলি দেখো এখান থেকে তুমি এটাকে যদি জিরো করো, বি এর কনসেন্ট্রেশন কি দাঁড়াচ্ছে, K1 বাই K2 ইন্টু বি, 4 নম্বর চলে এলো শুধু, ও বি এর কনসেন্ট্রেশন বলছো, এ বি ইকুয়ালস টু K1, এদিকে নিয়ে চলে এসো, K1 বাই K2 ইন্টু এ, বি ইকুয়ালস টু, অপশন 1 ইজ কারেক্ট, ঠিক বোঝা গেছে। আর একটা রিয়াকশন জাস্ট
প্যারালাল রিঅ্যাকশন। প্যারালাল রিঅ্যাকশনের কথা আগেও একবার তোমাদের বলেছিলাম একটা ক্লাসে। প্যারালাল রিঅ্যাকশন কি হয়, যখন অর্গানিকের রিঅ্যাকশন করি, একটা রিঅ্যাকট্যান্ট থেকে দুটো প্রোডাক্ট তৈরি হয় সাইমালটেনিয়াসলি, একটা মেজর বলি, একটা মাইনর বলি, সেই ধরনের রিঅ্যাকশনগুলো প্যারালাল রিঅ্যাকশনের আন্ডারে পড়ে। এখানেও প্রোভাইডেড প্রত্যেকটা রিঅ্যাকশন এ থেকে বি যাচ্ছে, রেট কনস্ট্যান্ট K1 এটাও ফার্স্ট অর্ডার, এ থেকে সি যাচ্ছে, রেট কনস্ট্যান্ট K2 এটাও ফার্স্ট অর্ডার। কেন বারবার বলে দিচ্ছি ফার্স্ট অর্ডার, কেন সেকেন্ড অর্ডার হতে পারে, এখান থেকে দেখে তো আমরা বলতে পারবো না, ওটা তো এক্সপেরিমেন্টালি ডিটারমিন কোয়ান্টিটি, তাই না? তাহলে আমরা আগে থেকেই এটা বলে দিচ্ছি যে দুটো রিঅ্যাকশনই ফার্স্ট অর্ডার। তাহলে সেক্ষেত্রে রেট অফ ডিকম্পোজিশন অফ এ কি হবে, দুই দিকেই যাচ্ছে, তাহলে K1 ইন্টু এ প্লাস K2 ইন্টু এ। দেখো যে এটা ফরমেশন আর এটার ফরমেশন অ্যাড করলে তো এর ডিকম্পোজিশন হবে, এটার বি এর ফরমেশন আর সি এর ফরমেশনকে অ্যাড করলে তবে এর ডিকম্পোজিশন হবে, সাইমালটেনিয়াস একই সাথে হচ্ছে। তাহলে K1 ইন্টু এ প্লাস K2 ইন্টু এ, তাহলে K1 প্লাস K2 মানে এ কে কমন নাও, K1 প্লাস K2 এ। তাহলে দেখো এটা একদম ফার্স্ট অর্ডারের মতন হয়ে গেল না, যেখানে কে ইন্টু এ করতাম মাইনাস ডিএ ডিটি ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার 1 করতাম, সেখানে কে এর জায়গায় K1 প্লাস K2 আছে। তাই ফার্স্ট অর্ডারের মতনই একদম কাজ করবে, দেখো একদম এ টি ইকুয়ালস টু এ নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এর জায়গায় K1 প্লাস K2 ইন্টু টি। ফলে পরের দিকে আসবে বি, রেট অফ ফরমেশন অফ বি কত, K1 ইন্টু এ, রেট অফ ফরমেশন অফ সি কত, এরা তো ইন্ডিভিজুয়াল, K2 ইন্টু এ। সেখান থেকে ইন্টিগ্রেট করে আমরা বি এর কনসেন্ট্রেশন সি এর কনসেন্ট্রেশন বার করতে পারি। এটা আমি লিখেছি, কিন্তু তোমাদের মুখস্থ করার দরকার নেই, কোনো দরকার নেই, জাস্ট ইনফরমেশনের জন্য আমি দিয়েছি। এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে টি হাফ। ওভারঅল টি হাফের এক্সপ্রেশনটা একবার দেখে রেখো। এটা তো একটা প্রসিডিওর, T1 হাফ, টি হাফ 1 ইন্টু টি হাফ 2 ডিভাইডেড বাই টি হাফ 1 প্লাস টি হাফ 2। অথবা যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতোই কাজ করছে, যেখানে কে এর ভ্যালু K1 প্লাস K2 সমান, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের টি হাফের কথা ভাবো, কত ছিল 0.693 বাই কে। তাহলে কে এর জায়গায় আমি এখানে K1 প্লাস K2 পুট করতে পারি, তাহলে এর ক্ষেত্রে 0.693 বাই K1 প্লাস K2 ও লেখা যায়। তাহলে দুরকম ভাবেই এখানে প্রশ্ন করতে পারে, এটা দিয়েও করতে পারে, এটা দিয়েও করতে পারে, দুটোই কিন্তু মনে রাখো। এগুলো না মনে রাখলেও চলবে, কিন্তু এই টি হাফটা মনে রাখতে হবে। একটা কোশ্চেন করো চলো। বলছে molecule undergoes two independent first order reaction. Two independent first order reaction. Respective half lives are 12 minutes and 3 minutes. If both the reactions are occurring, then the time taken for the 50% consumption. তাহলে দুটো রিঅ্যাকশন হচ্ছে মানে ফার্স্ট অর্ডার দুটোই, তার মানে এটা প্যারালাল রিঅ্যাকশনের কথা বলছে। মলিকুল আন্ডারগোজ টু ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, দুটো আলাদা আলাদা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এই করছে, এক রিঅ্যাক্ট্যান্টই করছে। তার মানে কি, এটা প্যারালাল রিঅ্যাকশন। প্যারালাল রিঅ্যাকশনের ক্ষেত্রে দুটো হাফ লাইফের ভ্যালু দিয়ে দিয়েছে, টি হাফ বার করতে বলেছে। এই মাত্র ফর্মুলা করলাম, টি হাফ ইকুয়ালস টু কি, টি হাফ 1 ইন্টু টি হাফ 2 ডিভাইডেড বাই, যদি অন্য কোনো ভ্যালু দিত K1 প্লাস K1 আর K2 ভ্যালু দিত, তাহলে ওই ফর্মুলা দিয়ে করতাম, টি হাফ 1 প্লাস টি হাফ 2। তার মানে এখানে কি হবে, 12 ইন্টু 3 ডিভাইডেড বাই 12 প্লাস 3 36 বাই 15, কত আসবে, 2.4 আসবে। এই হয়ে গেল। এটাও দেখো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, একটা করে টাস্ক তো করেইছে ওরা কোশ্চেন পেপারে, তাহলে না পড়ে যাওয়ার কোনো জায়গা নেই বা না জেনে যাওয়ার কোনো জায়গা নেই। আর কমপ্লেক্স রিঅ্যাকশনের মধ্যে আর একটা কি হয়, যেটার সম্বন্ধে তোমাদের আগেও আমি শিখিয়েছিলাম ফার্স্ট ক্লাসে, যতদূর সময় ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে, যে এই ধরনের কোনো রিঅ্যাকশন দেবে যেখানে একটা ফাস্ট একটা স্লো থাকবে, স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। আবার লিখে দিচ্ছি, স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং, স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। এটার ক্ষেত্রে আমাদের অর্ডার বার করতে দিতে পারে, সেই জন্য আমরা কি করব, যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে দেবে, তার মেকানিজম দিয়ে দেবে, একটা ফাস্ট একটা স্লো বা একের বেশি ফাস্ট, একটা স্লো দেবে, ইম্পর্টেন্ট হচ্ছে স্লোটা। স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে স্লো স্টেপ অনুযায়ী আমি কি করব, রেট এক্সপ্রেশন লিখব। রেট এক্সপ্রেশন, এটার যদি আমি K1, এটার জন্য K2 আর এটার জন্য আমি K3 লিখি, তাহলে দেখো K3 রেসপেক্টে আমি বলতে পারি যে রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট K3
ইন্টু NO Br2 রিঅ্যাকট্যান্ট কনসেন্ট্রেশন ইন্টু NO কনসেন্ট্রেশন। এটা যখন করবে আমি কি বলেছিলাম খেয়াল করে দেখো, যে এটা যখন আসবে স্লো স্টেপে তখন অবশ্যই তুমি একটা ইন্টারমিডিয়েট পাবে। ইন্টারমিডিয়েট কি করে বুঝবে? ওভারঅল রিঅ্যাকশন দেখবে, ওভারঅল রিঅ্যাকশনে দেখো কোথাও NO Br2 নেই, তার মানে এটা ইন্টারমিডিয়েট রিঅ্যাকশনের মধ্যেই তৈরি হয়েছে এবং রিঅ্যাকশনেই ডিকম্পোজ করে গেছে। এটা এর কনসেন্ট্রেশনটাকে আমাকে রেট লয়ে সাবস্টিটিউট করতে হবে। কোথা থেকে? একটা রিঅ্যাকশন এরকম দেবে যেটা ইকুইলিব্রিয়াম সাইন দেওয়া থাকবে, সেটা ফার্স্ট। ইকুইলিব্রিয়াম সাইন দেওয়া থাকা মানে কি? সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার রয়েছে, তাহলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি লিখতে পারি কি ফার্স্ট রিঅ্যাকশনটা, তাহলে প্রোডাক্ট কনসেন্ট্রেশন NO Br2 কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট কনসেন্ট্রেশন NO কনসেন্ট্রেশন ইন্টু Br2 কনসেন্ট্রেশন। তাহলে এখান থেকে NO Br2 কনসেন্ট্রেশনটা তুমি বার করে নিতে পারো, NO Br2 কনসেন্ট্রেশন বার করে নিতে পারো K ইকুইলিব্রিয়াম ইন্টু NO ইন্টু Br2। তাহলে এবার এটাকে এখানে সাবস্টিটিউট করব, তাহলে রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট K3 ইন্টু NO Br2 কত? K ইকুইলিব্রিয়াম NO কনসেন্ট্রেশন Br2 কনসেন্ট্রেশন ইন্টু NO কনসেন্ট্রেশন। NO দুটো আছে, তাহলে K3 ইন্টু K ইকুইলিব্রিয়াম, এটাকে একসাথে K প্রাইম ধরে নিচ্ছে বা K ধরে নিচ্ছে, K ইন্টু NO স্কোয়ার ইন্টু Br2 কনসেন্ট্রেশন। তাহলে ওভারঅল অর্ডার বলেছে 2 + 1, ওভারঅল অর্ডার কত? 3 দাঁড়াচ্ছে। ওভারঅল অর্ডার সাম অফ দ্য পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশন টার্ম, তাহলে 3 দাঁড়াচ্ছে, আমার অ্যান্সার 3 আসবে। এই হচ্ছে আরেকটা প্রসেস যেখানে অর্ডার ডিটারমিনেশন করতে দেয় এই ধরনের কমপ্লেক্স রিঅ্যাকশন দিয়ে, তার মেকানিজম দেওয়া থাকবে। ইম্পর্টেন্ট হলো তোমাদেরকে স্লো স্টেপটা লেখা। স্টেপ 1 হচ্ছে পুরো মেকানিজম যত বড় খুশি দিক, স্লো স্টেপটাকে আইডেন্টিফাই করা, তার রেসপেক্টে রেট লটা লিখে ফেলা, রেট কনস্ট্যান্ট ইন্টু রিঅ্যাকট্যান্ট কনসেন্ট্রেশন। তারপর সেখানে দেখো যে কোনটা ইন্টারমিডিয়েট, সেটা কি করে বুঝবে ইন্টারমিডিয়েট? ওভারঅল রিঅ্যাকশনটার দিকে তাকালে দেখবে যে সেখানে সেটা নেই, তাহলে সেটা ইন্টারমিডিয়েট। তার কনসেন্ট্রেশনটা কোথা থেকে বার করবে? এমন একটা স্টেপ দেওয়া থাকবে যেখানে রিভার্সেবল থাকবে, সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন থেকে অবশ্যই তার কনসেন্ট্রেশনটা সেখানে থাকবে, সেটা সেখান থেকে বার করে এখানে সাবস্টিটিউট করলে ওভারঅল রেট এক্সপ্রেশন চলে আসবে। টু দি পাওয়ারের টার্মগুলো সাম করে ওভারঅল অর্ডার বলতে পারো, অথবা তোমাকে জিজ্ঞাসা করতে পারে অর্ডার উইথ রেসপেক্ট টু NO কত, তাহলে 2 বলতে, অর্ডার উইথ রেসপেক্ট টু Br2 কত, 1 বলতে, এরকম ধরনের কোশ্চেন করো। ঠিক আছে, তাহলে এর সাথে সাথে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স কমপ্লিট হলো। কনগ্রাচুলেশন তোমাদের সবাইকে, আমাকেও। খুব ছোট ভালো চ্যাপ্টার, কনসেপচুয়াল খুব নয়, ম্যাথামেটিক্যাল। ওভারঅল ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টারের মধ্যে আমি বলতে পারি কেমিক্যাল কাইনেটিক্স সবচেয়ে সোজা চ্যাপ্টার, এবং এখান থেকে 2টো বা 3টে কোশ্চেন যখনই আসবে 8 থেকে 12 নম্বর, 8 to 12 মার্কস এখান থেকে ইজিলি তোমরা খুব কম এফোর্ট দিয়ে বার করে আনতে পারো। ফলে কেমিক্যাল কাইনেটিক্সে যেন কোনো প্রবলেম না থাকে, একদম এটা মাথায় ঢুকিয়ে নাও। কেমিক্যাল কাইনেটিক্স থেকে যটা কোশ্চেন আসবে সব কটা কোশ্চেন একদম তুলকালাম করে দেবো। ঠিক আছে, তাহলে পরে অন্য কোনো আরেকটা চ্যাপ্টারে পরের ক্লাসে দেখা হবে। ততদূর অবধি এই অবধি থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, টাটা।